প্রায় 1:45 বাজে। এখন আর রাতের খাবার খেতে ইচ্ছে করছে না। আদির সাথে তাল মিলিয়ে দেব বলল, সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আর বিন্দুমাত্র খাবার ইচ্ছে নেই। তুমি বরং আমাদের খাবারের প্লেট দুটো নিয়ে যাও। রাগান্বিত কণ্ঠস্বরে চেঁচিয়ে হারু ওদের উদ্দেশ্যে বলল, আমি বলছি তো খেয়ে নাও, এখন এমন কিছু রাত হয়নি। এই বাড়িতে এসে কেউ অভুক্ত থাকলে মালকিন খুব রাগ করে। তোমাদের খাবার না খাইয়ে আমিও যেতে পারবো না। কোনো উপায় না দেখে আদি আর দেব খাবারের প্লেটটা টেনে হারুকে বলল, ওয়াও, ইটস লুকস ডিলিশিয়াস। আমি বাবু অত শত ইঞ্জিরি জানি না। মানে আমরা বললাম যে মাংসের ঝোলটা দেখতে বেশ সুন্দর হয়েছে। ও তাই বুঝি? মাংসটা খেয়ে দেখো, আরো ভালো লাগবে। আমি আমি নিজের হাতে রান্না করেছি। তাহলে একবার টেস্ট করে দেখি বরং তোমার হাতের রান্না কেমন। মাংসের ঝোলটা ভাতে মেখে এক খাবল মুখে তুলে দেব আর আদি দুজনেই বলল, বাবা বাবা, রান্নাটা বেশ ভালো হয়েছে। তা কিসের মাংস এটা? মানুষের। কি বলে? মানুষের মাংস মানে? ও কিছু না, আমি বললাম মটন। তুমি সত্যি মটন বললে? হ্যাঁ, কেন তোমরা কি অন্য কিছু শুনলে? না কিছু না, হয়তো আমরাই শুনতে ভুল করেছি, তাই না? হ্যাঁ, আমরাই শুনতে ভুল করেছি কিছু। কিছুক্ষণের মধ্যেই ওদের খাওয়া দাওয়া শেষ হতেই ওরা হাত মুখ ধুয়ে বিছানায় ওদের ক্লান্ত দেহ দুটোকে এলিয়ে দিল। হারু খাবারের প্লেট দুটো নিয়ে রুমের আলোটা নিভিয়ে দিয়ে একটা বাঁকা হাসি হেসে রুমের বাইরে বেরিয়ে গিয়ে আলতো করে দরজাটা লাগিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। হারু, ওই ছেলে দুটো খাবার খেয়েছে? হ্যাঁ মালকিন। তা ওদের মাংস কেমন লাগলো তোকে বলেনি? ছেলে দুটো মানুষের মাংস এত ভালো খেয়েছে যে থালা বাটি সব চেটে পুটে সাফ করে দিয়েছে। আর কিছুক্ষণ, তারপরেই কথাটা শেষ করে বৈশাচিক হাসিতে ফেটে পড়ল হারু আর ওর মালকিন। কোনো এক অজানা কারণেই হঠাৎ করে আদির ঘুমটা ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে মোবাইলটা অন করে দেখল সময় তখন প্রায় 2:30। বাইরে মুষলধারে হয়ে চলা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় শোঁ শোঁ শব্দ আর মাঝে মাঝে গুড়ুম গুড়ুম শব্দে মেঘেদের বিকট গর্জনের আওয়াজ ওই বন্ধ জানলাটা ভেদ করে আদির কানে এসে পৌঁছচ্ছে। ফ্ল্যাশ লাইট অন করে দেখল দেব ওর বাম পাশে শুয়ে মরার মতন ঘুমোচ্ছে। হঠাৎ আদি ডান দিকে ফিরে তাকাতেই চমকে উঠল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আদি স্পষ্ট দেখল একজোড়া হাত ওর গলা বরাবর এগিয়ে আসছে। পলকের মধ্যে সেই একজোড়া হাত আদির গলা বরাবর চেপে ধরতেই আদির গলা দিয়ে বেরিয়ে এলো একটা অস্পষ্ট গোঙানির শব্দ। সেই শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে সর্বশক্তি দিয়ে নিজের হাত দুটোর দ্বারা সেই হাতটাকে ধরতেই সে বুঝল এই হাত যে কোনো জীবিত মানুষের হতে পারে না।
এই তীব্র গরমেও আদি তার শির দ্বারাই অনুভব করলো একটা হিমশীতল বাতাসের স্পর্শ। তার হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলেও সে হাল ছেড়ে দিল না। কয়েক মুহূর্তের কঠিন প্রচেষ্টার পর আদি নিজের গলাকে ওই কঙ্কালসার হাতের সাঁড়াশির ন্যায় শক্ত বন্ধন থেকে মুক্ত করতে সক্ষম হল। আর এক মুহূর্ত সময়ের অপেক্ষা না করে দেবকে ঘুম থেকে তুলে বলল, এ ভাই উঠ উঠ, প্রাণে বেঁচে থাকলে পরে ঘুমাতে পারবি, এখন তাড়াতাড়ি এই ভুতুড়ে বাড়ি থেকে চল। ঘুম জড়ানো কণ্ঠে দেব বলল, কি হয়েছে? আমাকে একটা কঙ্কাল গলা টিপে মারতে এসেছিল। আর কোনো প্রশ্ন করবি না, এখন অত কিছু ডিটেলস এক্সপ্লেন করার সময় নেই। তাড়াতাড়ি চল, এখানে আর এক মুহূর্ত থাকলে আমাদের দুজনেরই প্রাণটা বেঘরে যাবে। কিন্তু কোথায় যাবি এত রাত্রিরে? এই বাড়ির বাইরে আমাদের জন্য যে কোনো জায়গা সেফ। আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। দেব আর আদি হাতের মুঠোফোনটা পকেটে ঢুকিয়ে কাঁধে ব্যাগ নিয়ে দরজার কাছে যেতেই একটা মচমচ শব্দে দরজাটা নিজে থেকেই খুলে গেল। দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো এক হাড় হিম করা বিকট পৈশাচিক হাসির শব্দ। দোতলার বারান্দার লাইটটা জ্বলতে আর নিভতে শুরু করলো। ওরা দেখল ওদের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে মস্তকহীন দুই কঙ্কালসার দেহ, যাদের হাতে ধারালো ছুরি। একজনের পরনে সেই কালো চাদর আর সাদা ধুতি, অপরজনের পরনে সাদা শাড়ি। দেব আর আদি দুজনেই একে অন্যের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, এ তো হারু আর মালকিন। আর বিন্দু মাত্র সময় অপেক্ষা না করে আলো আঁধারির মধ্যেই ওরা দুজনেই নিজের প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে হড়বড়িয়ে নামতে শুরু করলো। আর পিছনে হারুর সাথে তার মালকিনের সেই মস্তকবিহীন কঙ্কালসার দেহদ্বয়কে আসতে দেখে দুজনেই গড়িয়ে পড়ল সিঁড়ি দিয়ে। আর সাথে সাথে আবারও ওদের কানে ভেসে এলো পুরুষ ও মহিলার সম্মিলিত কণ্ঠে বলা কিছু কথা, আর তার সাথে পৈশাচিক সেই অট্টহাসির শব্দ। দেব আর আদি দুজনেই কোনো রকমে উঠে খোঁড়াতে সদর দরজার চিটকিনি খুলে বাইরের বাগানের দিকে দৌড়তে শুরু করলো। ওরা বুঝতে পারলো তখন ওদের দিকে ধেয়ে আসছে সেই দুই মুন্ডহীন কঙ্কালসার দেহদ্বয়, আর তাদের হাড় হিম করা পৈশাচিক হাসির আওয়াজ। ওই তুমুল বৃষ্টির মধ্যেও ওরা দৌড়াতে ওই বাড়ির বাইরে এসে কিছুটা দূরে জ্ঞান হারিয়ে বৃষ্টি ভেজা কর্দমাক্ত মেঠো পথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে ওদের যখন জ্ঞান ফিরল, ওরা দেখল যে ওদের ঘিরে রয়েছে সেখানকার বেশ কিছু স্থানীয় লোকজন। মুখে হাতে ও পরনের জামা কাপড়ে কাদার ছোপ, সারা শরীরে অসম্ভব যন্ত্রণা। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দরুন ওদের দুজনের কপালেই আঘাতের ক্ষত। সেই ক্ষত থেকে নির্গত রক্তের ধারা কপাল বেয়ে গলার কাছে নেমে এসেছে, আর সেটা শুকিয়ে এখন কালচে বর্ণ ধারণ করেছে। ওরা দুজনেই বুঝতে পারল ওদেরকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় লোকজনদের মধ্যে নানান রকম ফিসফিসিয়ে আলাপ আলোচনা চলছে। তাদের সাথে কি হয়েছিল এই প্রশ্নের উত্তরে তারা সমস্ত ঘটনা বিস্তারিত বলে হাঁপাতে লাগলো। ওদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যেই একটা বয়স্ক লোক এগিয়ে এসে কাঁপা কণ্ঠস্বরে ওদের বলল, আজ থেকে প্রায় 12-13 বছর আগে ওই বাড়িতে এক বুড়ি আর তার এক চাকর থাকতো। হঠাৎ করে এই গ্রাম থেকে লোক দুমদাম উধাও হয়ে যেতে লাগলো। অনেক কাঠ খড় পোড়ানোর পরেও পুলিশ বা গ্রামবাসীরা কোনো খোঁজ বের করতে পারলো না নিখোঁজ হয়ে যাওয়া সেই মানুষগুলোর। রাত বিরেতে কোনো লোক এদিকে এলেই নানা নছিলায় ডেকে নিয়ে যেত সেই বাড়িতে। তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। একদিন গ্রামের একজন লোক
ওই বাড়ির চাকরকে ওই বাড়ির বাগানের গভীর রাতে মাটি খুঁড়ে একটা কঙ্কাল পুঁততে দেখেছে। পরে সেই লোকটা গ্রামবাসীদের নিয়ে ওই বাড়িতে চড়াও হয় এবং গ্রামবাসীদের জেরা ও পিটুনির মুখে পড়ে ওই বাড়ির মালকিন স্বীকার করে যে তার মানুষের মাংস খেতে খুব ভালো লাগে। তাই যখন মানুষের মাংস খেতে ইচ্ছা করে তখন তারা একটা করে মানুষকে মেরে তার রক্ত আর মাংস ভক্ষণ করে। এতে তারা তৃপ্তি পায়। সেখানে উপস্থিত গ্রামবাসীরা এমন অদ্ভুত ইচ্ছের কথা শুনে রাগের বশে সেই বয়স্ক মহিলা আর তার চাকরের শিরোচ্ছেদ করে। তারপর থেকেই নাকি এই অঞ্চলের সেই বাড়ি ভূতের বাড়ি বলেই খ্যাত। দিনের বেলাতেও ওই বাড়ির আশেপাশে গেলেই সেখান থেকে ভেসে আসে হাসির আওয়াজ, পাওয়া যায় মাংসের গন্ধ। তারপর থেকে অনেকে বলে আজও নাকি একটা লোককে গভীর রাতে এই অঞ্চলে একটা কালো চাদর মুড়ি দিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে ইশারা করে ডাকতে দেখা যায়। শেষের কথাগুলো আর ওদের কানে ঢুকলো না। সেই বয়স্ক লোকটা বলে যেতে লাগলো। ওদের মনে হতে লাগলো কাল হারুর বলা কথাটা ভুল শোনেনি, বরং ওরা যে মাংসটা খেয়েছিল সেটা মাটন নয়, বরং ছিল কোনো মানুষের মাংস। আদি আর দেব ওদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ভিড়ে এক দৃষ্টে দুজনেই তাকিয়ে রইল সেই কালো চাদর দিয়ে মুখ ঢাকা লোকটার দিকে, যার পরনে সেই সাদা ধুতি আর পায়ে হাওয়ায় চপ্পল আর হাতে সেই কালি মাখা লণ্ঠন। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।